নমস্কার, আপনারা দেখছেন টিভি24 বাংলা। সঙ্গে রয়েছে আমি সুস্মিতা। আর হটসেটের বিশেষ পর্বে আজ স্টুডিওতে আমাদের সাথে রয়েছেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির মহাশয়। নমস্কার, আপনাকে স্বাগত আজকে আমাদের এই বিশেষ পর্বে। বরাবর সোজা সাপটা কথাবার্তা আপনার সাথে আমার, আজও ব্যতিক্রম নয়। শুরুতেই আসি যে প্রশ্ন এই মুহূর্তে সবার মনে দাগ কেটেছে, যে সদ্য বিধানসভা নির্বাচনের যে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে, সেই রেজাল্টের পর 9 জন তৃণমূল বিধায়কের মধ্যে 8 জনই ভালো তৃণমূলের যোগদান করেছেন। কি বলবেন এই বিষয়ে? দেখুন, এটা তৃণমূল কংগ্রেসের আজকের যে পরিস্থিতির জায়গায় পৌঁছিয়েছে, মানুষ কিন্তু তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি এবং তাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির যে দেওয়া ফর্ম বি, অর্থাৎ লোগো, জোড়া ফুলের লোগো, সেটা দেখেই কিন্তু 80 জন বিধায়ককে নির্বাচিত করেছিল। সেই 80 জনের মধ্যে এই জেলার 22-এর মধ্যে 9 জন নির্বাচিত হয়েছিল। তারা আজকে যে ধরনের নিজেরা সিদ্ধান্ত নিচ্ছে বা নিজেরা আজকে সর্বোচ্চ নেতৃত্বের প্রতি অনাস্থা প্রকাশ করে ফার্স্ট টাইম নির্বাচিত হওয়া একজন সাসপেনশন বিধায়ক দুজন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, তাদের হাত ধরে এই যে অবক্ষয় তৃণমূলের, এটা মুর্শিদাবাদ তো বটেই, গোটা বাংলার মানুষ এটাকে নিয়ে ছিচিৎকার করছে বা এদের তিরস্কার করছে, এদের বিরুদ্ধে কথা বলছে। এটা বলাটাই স্বাভাবিক। কারণ আমি বলবো, তাদের যদি এতই তৃণমূলের নেতৃত্বের প্রতি এত যদি অভিযোগ থাকে, এত যদি বক্তব্য থাকে, তাহলে আমি বলবো যে রিজাইন করুক। তারা যে প্রতীকে মমতা ব্যানার্জিকে আজকে ভালো লাগছে না, তা মমতা ব্যানার্জিকে যদি ভালো না লাগে, তার দেওয়া প্রতীকে জিতাটাও ভালো লাগা উচিত না? তো সেই ক্ষেত্রে তারা আরেকবার রিজাইন করুক। পুনর্নির্বাচনের কথা মানুষ কি রায় দেয়, মানুষ কাদের পছন্দ করে, সেটা আরেকবার পরীক্ষা করার দরকার। একটু কাটছি, পুনর্নির্বাচনের কথা বলছেন, যখন ইলেকশন হয়, ইলেকশন ডিক্লারেশনের পরে যে ডেটটা নির্বাচন করা হয়, সে সময় প্রচুর মানুষ যারা বাইরে থাকেন, তারা এসে সেই নির্ধারিত দিনে এসে তাদের ভোটদান করেন, তাদের মতামত ভোটের মাধ্যমেই গণতন্ত্রের অধিকার প্রয়োগ করেন। পুনর্নির্বাচনের ক্ষেত্রে মানুষের সবসময় কিন্তু সম্ভব হয় না যে সেখানে তারা ফিরে এসে পুনর্নির্বাচন করবেন। সেই ক্ষেত্রে কতটা জাস্টিফাই হবে? মানুষ যাকে আজকে কোনো প্রতীক দেখেই হোক বা কোনো ব্যক্তি দেখেই হোক নির্বাচিত করেছে, নির্বাচনে এবারের যে অষ্টাদশ যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যথাক্রমে 23 এপ্রিল এবং 29 এপ্রিল, সেখানে প্রচুর মানুষ উৎসবের মেজাজে 93% মানুষ ভোটদানে অংশগ্রহণ করেছে। এটা যেমন একটা বিরল ঘটনা এবং এটা গণতন্ত্রের পক্ষে যেমন একটা সুখকর বা খুব ভালো বলতে পারেন, পাশাপাশি এটাও তো বাংলার রাজনীতিতে দৃষ্টান্ত রয়েছে। এই 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে 90% সিটে, টোটাল তিস্তর পঞ্চায়েত নির্বাচনে 90% সিটে মানুষের এই অধিকারকে ছিনিয়ে নেওয়া হয়েছিল, কেড়ে নেওয়া হয়েছিল। একদম জলঙ্গি থেকে বড়ুয়া, ফারাক্কা থেকে রেজিনগর, 26টা ব্লকে 254টা, তখন 50টা গ্রাম পঞ্চায়েত ছিল, মানে 4টে গ্রাম পঞ্চায়েত ডোমকল ভেঙে পৌরসভায় গিয়েছিল। 250টা গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদের যত আসন ছিল 70 উপর, এবং 26টা ব্লক এবং 250টা গ্রাম পঞ্চায়েত। মানুষকে তো নির্বিচারে ভোট দিতে দেওয়া হয়নি, পুরো ভোটটাকে জবরদস্তি করে একনায়ন্ত প্রতিষ্ঠা করে তৃণমূল কংগ্রেসের
গুন্ডারা বিডিও অফিস দখল করে পুলিশের সহায়তায় তখন ভোট লুট হয়েছিল। সেটাও তো তাহলে অবাঞ্ছিত ছিল বা অনৈতিক ছিল। একেবারে তাহলে সেটা যখন হয়েছিল, তাহলে যে কোন মূল যে নির্বাচন হয়, সাধারণ নির্বাচন হয়, সেই নির্বাচনে যত সংখ্যক মানুষ আপনি বললেন বাইরে থাকে, তারাও উৎসবে যেমন পুজোতে বাড়ি আসে, ঈদে বাড়ি আসে, তেমনি নির্বাচন ঘোষণা হলেও তারা আসে। একদম তারা না আসলেও যদি 93%-এর জায়গায় এই জেলাতে, এই রাজ্যে এটাও নজির আছে যে ভবানীপুরে মাত্র 58% ভোট পোল হয়েছিল, সেখানেও তো তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তাহলে গণতন্ত্রে 100% কোনোদিন পোল হয় না। হাইয়েস্ট এবার পোল হয়েছে 93, কখনো আমরা দেখেছি 80%, 82%, কখনো 72%। কাজেই আমি বলবো যে যারা আজকে তৃণমূলের এত নিন্দা করছে, নেতৃত্বকে এত জঘন্য বলছে, তাদের নীতিকে এত পছন্দ করছে না, তাহলে তারা আর একবার সেই প্রতীককে, তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই তো 2,60,00,000 ভোট দিয়েছে তৃণমূলকে, 80টা আসন পেয়েছে, কিন্তু তারা 2,60,00,000 ভোট পেয়েছে। আর এরা 200 ফলতা সহ 208টা আসন পেয়েছে, এরা কিন্তু 2,93,00,000 ভোট পেয়েছে। তাহলে ব্যবধান কিন্তু 26-এর নির্বাচনে খুব একটা বেশি না, মাত্র 33 লাখের। আর এটা 2021-এর নির্বাচনের পর এটা ছিল 54 লাখের ব্যবধান। বিজেপি ছিল 2,33,00,000 আর তৃণমূল ছিল 2,87,00,000। তাহলে 21 আর 26-এর বিরোধী আর শাসকের মধ্যে 21-এ ছিল 54 লক্ষর ব্যবধান, এবারে সেটা মাত্র 33 লক্ষের ব্যবধান। এটাও গণতন্ত্রে তো মেনে নিতে হয়। কাজে আমি বলবো যারা 2,60,00,000 ভোট পেল, 80টা নির্বাচিত হলো, তারা আজকে খান খান হয়ে যাচ্ছে, ভেঙে তছনছ হয়ে যাচ্ছে পার্টিটা। 3টে পর্যায়ে দেখা যাচ্ছে তৃণমূল ভেঙে গেছে। একটি যেটা পুরনো তৃণমূল, যেখানে মমতা ব্যানার্জির সাথে এই মুহূর্তে আরো 9 জন দাঁড়িয়ে রয়েছেন সাথে, বাদবাকি 20 জন মুভ করে গেছেন, বাদবাকি 60 জন মুভ করে গেছেন ভালো তৃণমূলে। আর রিসেন্টলি খবর পাওয়া অনুযায়ী 20 জন এমএলএ বিজেপিতে যোগদান করছেন, এরকম সম্ভাবনা। দেখুন, পার্টিটা যখন থাকছে না, এই পার্টির যারা ইলেক্টেড আছে তারা কি করবে, আজকে কি করবে, আগামী 10 দিন পরে কি করবে, কি সিদ্ধান্ত নেবে, এদের কোনো নির্ভরযোগ্যতা, কোনো তথ্য আপনিও দিতে পারবেন না, আমিও এদের নিয়ে কোনো প্রেডিকশন করতে পারবো না। কারণ এরা কেউ আজকের দিনে নিজেদের প্রতি তাদের কোনো ওভার কনফিডেন্স নেই, বা তাদের নিজেদের প্রতি কোনো নিজেদের আস্থা নেই। কাজেই তারা কোথায় শেল্টার নেবে, কোন ডালে ঝাঁপ মারবে, কোন ডাল ধরবে, সবটাই তার নিজস্ব জায়গা বাঁচানোর লড়াই চলছে এই মুহূর্তে। নিশ্চিতভাবে। আজকে আপনি বলুন তো যে কি কারণে এই যারা 80 জন নির্বাচিত হলো, যাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এখনও বাংলার মানুষ যাদের 2,60,00,000 ভোট দিল, ঘটনাক্রমে 2,93,00,000 পেয়ে যারা 208 পেল, তারা 9 তারিখে সরকার করলো। এর পার্লামেন্টারি অভিজ্ঞতা থাকলেও ঋতব্রত এমএলএ হিসেবে কিন্তু ফার্স্ট টাইম, সন্দীপন সাহা কাউন্সিলর, সেটা আলাদা পার্ট, কিন্তু দুজনই কিন্তু ফার্স্ট টাইমের বিধায়ক। একজন এলওপি হয়েছে, একজন ডেপুটি এলওপি হয়েছে। তাহলে এরা কিসের অঙ্কে, কোন স্বার্থে, কোন জাদু মন্ত্রে তারা হঠাৎ করে যে তৃণমূলের হয়ে এই ঋতব্রতরা এই জেলাতে প্রচার করতে এসছে, তাহলে তারা সেদিন তৃণমূল ভালো ছিল, সেদিন নেত্রী সুখ্যাতি করেছে বাংলার মানুষের কাছে, এরাই গিয়ে প্রচার করেছে তৃণমূল নেত্রী এই দিয়েছে, সেই দিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, এত প্রকল্প করেছে, কাজেই তাকে ভোট দেন, তাকে ভোট দেন। সেই সুবিধা নিজেরা পক্ষে নিয়ে তারা বিধায়ক উত্তীর্ণ হয়ে যাওয়ার পর তাকেই বলছে পচা আলু, তাকেই বলছে তোমার কোনো গ্রহণযোগ্যতা নেই। বিরোধী দলনেতা এই মুহূর্তে ঋতব্রত, আসলে বিরোধী কার পক্ষে?
সরকারের না দেখুন, মমতা সরকারের? এটার জন্য পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দায়ী। কারণ যখন 2021 সালের নির্বাচনের ফলাফল বেরায় 2রা মে, 2026-এর ফলাফল বেরায় 4ঠা মে। এই 2রা মেতে যেদিন ফলাফল বেরায় সেদিন 2,33,00,000 ভোট পায় এবং 77টা আসন পায়। 2 জন এমপি ইলেক্টেড হয়, এমপিরা পরে রিজাইন করে 75 জন। সেই 75 জনের ভাঙিয়ে আনার কোনো দরকার ছিল না। সেদিন মমতা ব্যানার্জি কিন্তু তার দলের 215 জন সংখ্যা থাকার পরেও তিনি কিন্তু অনৈতিকভাবে স্পিকারের চেয়ার ব্যবহার করে তাদের দলত্যাগ বিরোধী আইনকে কোনো বুড়ো আঙুল দেখিয়ে বিজেপির লোককে কখনো কৃষ্ণ কল্যাণী, কখনো মুকুল রায়, কখনো সমন কাঞ্জিলাল, কখনো তাপসী মণ্ডল, এদেরকে কিন্তু তিনি দল ভাঙিয়ে বিজেপি থেকে নিজেদের পক্ষে নিয়ে এসেছিলেন। এবং তাদের গুরুত্বপূর্ণ পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান সবসময় বিরোধীরা পায়। তাহলে বিরোধী সেখানে ঠিক করবে কে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান ওঠে, এলওপি তৎকালীন শুভেন্দু অধিকারী ঠিক করবে। কিন্তু তখন তাদের লোককে ভাঙিয়ে এনে তাদের সিম্বলে জিতা এমএলএদেরকে তিনি কিন্তু তখন করেছিল। আজকেও ঠিক একইভাবে মুখ্যমন্ত্রী হয়ে গেছে শুভেন্দু অধিকারী। তিনি কিন্তু নতুন যে স্পিকার হয়েছেন, তিনি স্পিকার বিধানসভার কাস্টোরিয়ান, তিনিই হচ্ছেন শেষ কথা বলবে। তাহলে এখানে দলের কোনো চিঠির প্রয়োজন হলো না। কারণ তখন যেমন মমতা ব্যানার্জি বিজেপি দলের কোনো চিঠি বা এলওপির কোনো সিদ্ধান্ত মানেননি, একইভাবে আজকের দিনে যে রথীন্দ্রনাথ বসু যিনি অনারেবল স্পিকার, তিনিও কিন্তু তৃণমূল দলের কোনো লেটার হেডের চিঠি ছাড়াই 2 জন সাসপেনশন বিধায়ককে 58 জনের স্বাক্ষরিত একটা চিঠি জমা দিল। আর কোনো ক্রস চেক না করে, কোনো পার্টির কোনো লেটার হেড না চেয়ে তিনি কিন্তু তাদের সঙ্গে সঙ্গে এলওপি চেয়ার হিসাবে ঘোষণা করে দিলেন, তাদের ঘর বরাদ্দ করে দিলেন। এটা থেকে কি বোঝায়? এটা গণতন্ত্রের নামে সামাজিক মানুষের কাছে একদম পার্সোনাল ইন্টারেস্টের যে ধ্বজা সেটা উড়ানো হচ্ছে। মুর্শিদাবাদের মানুষ এই ঘটনা কোনো মতেই মেনে নেবে না। কারণ বিজেপির এগেনস্টে বিজেপির প্রার্থী ছিল 3 জায়গাতেই, জঙ্গিপুরেও ছিল, মুর্শিদাবাদেও ছিল। আজকের যিনি মন্ত্রী হয়েছেন বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ, তিনি বিজেপির প্রার্থী ছিল। এখানে ডক্টর নির্মল সাহা তিনি প্রার্থী ছিলেন। তাহলে তাদের এগেনস্টেই ভোট দিয়ে কিন্তু যথাক্রমে ইউসুফ পাঠান, আবু তাহের খান, খলিলুর রহমানদেরকে কিন্তু মানুষ বিজেপির এগেনস্টেই ভোট দিয়ে তৃণমূলের জোড়া ফুলের এদের এমপি করেছিল। আজকে তারা কোন মন্ত্রে সেই ভোটারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন, আগামী দিনে আমরা দেখতে পাচ্ছি পুলিশ কাস্টডিতে যাওয়ার সময় বা জেল জুডিশিয়ালের কাছে তোলার সময় বিভিন্ন আসামিকে ডিম ছোড়া হচ্ছে, অন্যভাবে আক্রমণ করা হচ্ছে, চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে। ওয়েট করুন না, আমি মুর্শিদাবাদের মানুষ যারা বিজেপির বিরুদ্ধে তৃণমূলের প্রতীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে যারা ভোট দিয়েছিলেন এই খলিলুর রহমান, আবু তাহের খান আর ইউসুফ পাঠানকে, তাদেরকে বলবো আগামী দিনে তারা মুর্শিদাবাদের যে প্রান্তে তাদেরকে পাবেন তাদের বিরুদ্ধে যেন এরকম ডিম ছোড়া হয়, তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয় এবং তাদেরকে ঝাঁপড়া জুতো দিয়ে সম্বোধনা করা হয়। এটাই বলবো মুর্শিদাবাদের গাদ্দার বলেছিল, আজকে বলে বিরোধিতা করেছিল, আর ঠিক সেই সময়ই দেখা যাচ্ছে যে তারাই আর ইভেন বলেছে যে আপনি বিজেপির সাথে প্যাক্ট ছিলেন এই নির্বাচনের পূর্ববর্তী সময়স্থিতিতে। আজ তারা তৃণমূল ছেড়ে সম্পূর্ণ রকম ভাবে বিজেপিতে যোগদান করেছেন। এই যে পাল্টিবাজ মনোভাব, এই পাল্টিবাজ মনোভাবকে নিয়ে কি বলবেন? নিজেদের স্বার্থ রক্ষার জন্য আজকে তারা যে মমতা ব্যানার্জির ছত্রছায়া থেকে
তারা যে সমস্ত অনৈতিক কাজ করেছে, চুরিবাটপরি করেছে, তোলাবাজি করেছে, দুর্নীতি করেছে, সেই দুর্নীতিগ্রস্ত মানুষরা আজকে কেন বিজেপির কাছে আশ্রয় পাচ্ছে আমিও ভেবে অবাক হচ্ছি। বিজেপি তো মুখ্যমন্ত্রী বারবার বলছেন জিরো টলারের কথা, জিরো টলারের কথা তিনি বারবার ঘোষণা করছেন। তিনাদের রাজ্য সভাপতি সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য কদিন আগেও বলেছেন যে আমরা 3 মাস আমাদের দরজা বন্ধ, তা 1 মাসও হলো না। কি করে এরা আইএনডিয়া জোটের ব্লক থেকে সঙ্গে সঙ্গে গিয়ে দিল্লিতে গিয়ে যে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবজির ঘরে যে মিটিং করছে নির্লজ্জরা, আর তিনি তো জায়গা দিয়েছেন, তেনার তো কোনো দোষ নাই। আমি যদি কাউকে যেতে বলি, আমি একটা আমজনতা উন্নয়ন পার্টি করেছি, সেই পার্টির বিধায়ক হয়েছে, আমি যদি এখন কারো কাছে গিয়ে বলি যে আমি এটা করব না, আমি এটা করব, তাহলে তার তো কোনো দোষ নেই। দোষ তো আমার, রেসপন্সিবিলিটি তো আমার, দায়িত্ববোধ তো আমার থাকা উচিত। তো আজকে যারা আমার সম্বন্ধে অনেক কুকথা বলেছিল, আমার বিরুদ্ধে এই তৃণমূলের পক্ষ থেকে যোগসাজশ করে এআই করে ভিডিও ছাড়া হয়েছিল, মুসলমানদের সাথে আমি নাকি বেইমানি করেছি, বিশ্বাসঘাতকতা করেছি, আমি নাকি মুসলমানদের ইমোশনালকে বিক্রি করে দিয়েছি, এসব কথা তো বলা হয়েছিল। আজকে কারা মুসলমানদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলছে, আজকে কারা মুসলমানদের ভোট নিয়ে সেই মুসলমানদের যারা বরাবর বিরোধী যে বিজেপি পার্টি, সেই বিজেপি পার্টির সঙ্গে কারা হাত মিলাচ্ছে, মানুষ আজকে দেখতে পাচ্ছে। মানুষ তার বিচার করবে আগামী দিনে। এদেরকে জনপ্রতিনিধিত্ব দূরে থাক, এরা একটা পঞ্চায়েত ভোটেও যদি দাঁড়ায় তাদেরকেও মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবে না। এমপি তো দূরে থাক, এমএলএ তো দূরে থাক। জননেত্রীর কথা বললেন, জননেত্রীর বিরোধিতা করছেন আজকে সেই দলেরই মানুষজন। এর আগে আপনি নিজেও তৃণমূল কংগ্রেসের ছিলেন। সেই সময় যখন 2024-এ এই 2025-এ যখন মমতা ব্যানার্জি এখানে সভা করলেন, আপনি ওনার সাথে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু উনি আপনার সাথে দেখা না করে আপনাকে বহিষ্কারপত্র দেওয়া হয়েছিল। তারপরেও আজ মমতা ব্যানার্জির প্রতি আপনার এত উদারতা কেন? দেখুন, মমতা ব্যানার্জি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বাংলার রাজনীতিতে 50 বছর ধরে যে সমস্ত রাজনৈতিক নেতা নেত্রীকে আমরা দেখেছি, সিদ্ধার্থ শঙ্কর রায় বলুন, তারপরে জ্যোতি বসু বলুন, বুদ্ধদেব ভট্টাচার্য বলুন, বা যারা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হয়েছে, তাদের যে ডিগনিটি, তাদের যে জায়গা, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পরে একজন মহিলা হিসাবে তিনি একজন সজ্জন ব্যক্তি বা সৎ নিষ্ঠাবান হিসাবে বিরোধী নেত্রীর ভূমিকা পালন করে আজকে নিচের থেকে সাপোর্ট নিয়ে উঠে এসেছিল। তিনি যখন দল করেছিল 98 সালে, কংগ্রেস থেকে ভেঙে এনেই করেছিল, সবাই জানে। সে কংগ্রেসকে দুর্বল করেছিল, তারপরে আবার 2001-এ কংগ্রেসের সাথে জোট করেছিল, সেখানে সাকসেস না পেয়ে, সফলতা না পেয়ে আবার কংগ্রেসের হাত ছেড়ে আবার একা চলার নীতি। একসময় 2004 থেকে 2009 একা সংসদ থেকেছে, কেউ ছিল না, কেউ জনপ্রতিনিধি সেরকম করে ছিল না, কয়েকজন এমএলএ ছিল, কয়েকজন কাউন্সিলর ছিল। তারপরেও তো তিনি লড়ে গিয়েছেন, বাংলার মানুষের কাছে তার একটা গ্রহণযোগ্যতা ছিল। তাই 2011-তে আবার কংগ্রেসকে সঙ্গে নিয়ে তিনি ক্ষমতা পেলেন। 34-34.5 বছরের বাম জামানাকে সরিয়ে মানুষ কিন্তু ওনার উপরে আস্থা রেখেছিল। আজকে সেই ব্যক্তি হারতে পারে। ইলেকশন মানে হার জিত, এটা আপনাকে মানতে হবে। যে কোনো খেলা যেমন আপনার জিতাটাকে আপনাকে মান্যতা দিতে হবে, হারাটাকেও আপনাকে মেনে নিতে হবে। তো আগেই বললাম, হেরে যাওয়ার পরে একটা গদি দখলের ব্যাপার থাকে ওনার কাছে। উনি গতবার নির্বাচনেও নিজের জায়গা থেকে দাঁড়িয়ে সেখানে হেরেছিলেন, এবারও কিন্তু ঠিক একইভাবে পরাজয় হয়েছিল। আপনি সেই ব্যক্তিত্বকে, যাকে মানুষ আমরা বলি যে পছন্দ না করে বা চুজেন হননি, দিদি ওনাকে আপনি রেজিনগরে আপনি ওনাকে আহ্বান জানাচ্ছেন প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। ওনার বর্তমান পরিস্থিতিতে উনি
বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে 2021 সালের নন্দীগ্রামে 1956 ভোটে হেরেছিলেন। এখানে 15,100 কত ভোটে হেরেছেন। রাজনৈতিক নেতাদের হার জিত থাকবে, তিনি হেরেছেন। তিনার দল তো 2,60,00,000 ভোট পেয়েছে, তাহলে তার নেতৃত্বে তো দলটা 80 জন বিধায়ক তো এক কাট্টা থাকা উচিত ছিল। আমি এই কারণেই মমতা ব্যানার্জিকে এই প্রস্তাবটা দিয়েছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভবানীপুরে জিতে এই 80 জনের মধ্যে থাকতেন, তাহলে কিন্তু আজকে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা বা এই মুর্শিদাবাদের 9 জনের মধ্যে 8 জন বিশ্বাসঘাতক, এরা কিন্তু চোখ তুলে মমতা ব্যানার্জির সামনে কথা বলার ক্ষমতা। এই যে 9 জনের মধ্যে 8 জন অন্য জায়গায় চলে গিয়েছেন, আর একজন বাবর আলীর নাম, বাবর আলী যতটা জানা যায় যে আপনার কথা অনুযায়ী বাবর আলী কিন্তু মুভ করেননি। দেখুন, বাবর আলী আমার সম্পর্কে ভাগনা হয়, কারণ আমার পিস্তুত বোনের ছেলে। ও যখন ভোটের টিকিট পেতে যায় তখনও আমার সাথে অনুমতি চেয়েছিল যে মামা আমাকে ভোটে দাঁড় করানোর জন্য বলছে, তো কি করব? আমি বললাম তুই দাঁড়াতে পারিস, তুই একটা যদি এমএলএ হওয়ার সুযোগ পাস, তার তুই মানুষ যদি তোকে ভোট দেয় তুই নির্দ্বিধায় দাঁড়াতে পারিস, আমার কোনো আপত্তি নেই। তো সেদিন সে দাঁড়িয়ে গিয়েছিল। তারপরে জলঙ্গির মানুষ তাকে ভোটে জিতিয়েছে, সে বিধায়ক হয়েছে। যখন তাকে হুমকি দিচ্ছে এখানকার 8 জনের মধ্যে 2-3 জন ফোন করে, তাকে বলছে যে তোমাকে আমার সাথে যেতে হবে, আমাদের সাথে যেতে হবে, আমরা যা করব, আমরা নদীতে ঝাঁপ দিলে তোমাকেও ঝাঁপ দিতে হবে। তো আমাকে ও ফোন করে জিজ্ঞেস করে যে মামা এই ধরনের আমাকে প্রেসার করছে, আমি কি করব? তো আমি বললাম তোকে কে টিকিট দিয়েছে? তোকে তো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তোকে ডেকে টিকিট দেবে। হ্যাঁ, তাহলে তুই মমতা ব্যানার্জির সঙ্গ ছাড়বি না। তুই কেন এই বয়সে, মাত্র তোর অল্প বয়স, এই বয়সে তুই একটা বিধায়ক হয়ে গেছিস, তুই কেন কারো প্ররোচনায় পা দিয়ে, কারো কাছে মাথা নত করে দলের সুপ্রিমোর বিরুদ্ধে তুই যাবি না? বলো মামা যদি আমাকে কোনো বল প্রয়োগ করে, আমি আছি তোর সঙ্গে, তোকে আমার দলও করতে হবে না, তোকে আমি সাপোর্ট দেব। কে মুর্শিদাবাদে তোর গায়ে হাত দেয়, কে তোকে ক্ষমতা দেখায়, সেটা আমি দেখব। আমজনতা উন্নয়ন পার্টি নিয়ে কথা বলি, আমজনতা উন্নয়ন পার্টিকে নিয়ে কতটা মনোযোগী হয়েছেন? আমজনতা উন্নয়ন পার্টি মাত্র 4 মাস বয়স। 24শে মার্চ আমি আমজনতা উন্নয়ন পার্টির লোগো পেয়েছি অফিসিয়ালি ইলেকশন কমিশনের কাছে। তারপরে 23, 29, 2026 এপ্রিলে আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে হয়েছে। আমাদের প্রতি অনেক নোংরামি করা হয়েছে। তৎকালীন শাসক দল, তাদের নেতারা আমার দল ভাঙিয়ে, আমার দলের লোকদের টাকা দিয়ে, দেখিয়ে, ভয় দেখিয়ে বহু রকম টর্চারিং করেছে। তবু আমরা কিন্তু পিছু হটিনি, মাথা নত করিনি। আজকে 5 বছর আগে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তৈরি হয়েছিল। সিপিএম কংগ্রেসের মতো দলের সাথে জোট করে সে একা এমপি হয়েছিল, এমএলএ হয়েছিল ভাঙড়ে, নওশাদ। এবারেও সে কংগ্রেসের সাথে না জোট করলেও সিপিএমের সাথে জোট করে এবার সে একা এমএলএ হয়েছে। আর আমি কারোর সাথে জোট না করে, কারোর সাথে কোনো তুলে, তারপরে তারা ব্যক্তিগত শেল্টার পাওয়ার জন্য, তাদের যে কুকর্মটা ঢেকে চেপে রাখার জন্য তারা যে অন্য ব্লকে জয়েন করছে, তারপরে লোকসভার এমপিরা যেভাবে ওই এনডিএ ব্লকে সাম্প্রদায়িক দল বিজেপি সেই দলের সঙ্গে আঁতাত করছে, তাতে তো আমার আগামী দিনে এই আমজনতা উন্নয়ন পার্টি মুর্শিদাবাদ সহ গোটা বাংলায় আগামী দিনে এস্টাবলিশড হবে, আরো শক্তিশালী হবে, এটা আমার বিশ্বাস। এই প্রসঙ্গকে তুলেই আমি বলি যে রেজিনগরে আপনি পদত্যাগ করার পরে সেখানে নতুন প্রার্থী হিসাবে আপনার ছেলেকে নাম আপনি ডিক্লেয়ার করেছেন। অন্য কোনো কাউকে কেন সেই জায়গায় নমিনেশনে রাখলেন না? আস্থা কি নেই কারোর প্রতি? সবার প্রতি আস্থা আছে, কিন্তু আমার নিজস্ব জায়গা, নিজস্ব, আমি যেখানে তৃণমূলকে 81,000 ভোটে হারিয়েছি, বিজেপিকে
59,000 ভোটে হারিয়েছি, সেখানে আমি আমার ছেলে পলিটিক্সে আছে, তাকে সুযোগ না করে দিয়ে আমি কেন অন্য কারোর কথা ভাবতে যাব? অন্য কারোর জন্য তো আমি ভেবেছিলাম। আমি তো আমার ছেলেকে টিকিট না দিয়ে কাউকে বেলডাঙ্গায় টিকিট দিয়েছিলাম, কাউকে হরিয়ারপাড়ায় টিকিট দিয়েছিলাম, গোটা জেলায়। তো তারা ভোট পেয়েছে, জিততে পারেনি। কিন্তু আমি আমার নিজস্ব জায়গা, যেখানে আমার উত্তরসূরি, আজকে অর্জুন সিং তার ছেলে বাপ ছেলে যদি বিধায়ক থাকতে পারে বিজেপির, রাহুল গান্ধী তার দিদি যদি এমপি থাকতে পারে, আজকে মমতা ব্যানার্জি তার ভাইপো তার বৌদিরা যদি কাউন্সিলর, ভাইপো যদি নেতা কাম এমপি থাকতে পারে, একজন তারক সিং কলকাতার কাউন্সিলর, সে তার স্ত্রী তার ছেলে একই বাড়িতে 3 জন থাকতে পারে, সেটা যদি অপরাধের না হয়, তাহলে আমার ছেলেকে আমি প্রার্থী করব, তার জন্য তো কোনো মানুষের কাছে আমি জবাবদিহি করব না। আমি আমার দলের বিশ্বস্তকে বলেছিলাম, তখন আমি প্রশ্ন করেছিলাম আপনাকে, আপনার দল আম জনতা উন্নয়ন পার্টি শুধুই কি মুসলিম সম্প্রদায়কে সাপোর্ট করার একটি দল, নাকি হিন্দুকেও পাশে চান? এখনো কি বলবেন সে বিষয়ে? কোনো পলিটিক্যাল পার্টি, এটা মুসলিম লীগ যারা করেছিল তারা মুসলিমদের কথা ভেবেছিল। আমি একজন মুসলিম, আমি একটা পলিটিক্যাল পার্টি করেছি, রেজিস্ট্রেশনে কি লেখা আছে দেখিয়ে দিতে পারি, সেটা সেকুলার পার্টি। আমি কোনো মুসলিমদের জন্যই পার্টি খুলিনি, তেমনি কোনো অমুসলিমদের আমার পার্টিতে আসতে কোনো বাধা নেই, কোনো আপত্তি নেই, থাকবেও না। কারণ বাবন ঘোষ বলে একজন, তিনি আমাদের শাখা সংগঠনের রাজ্য সভাপতি আছে। আমাদের অনেক প্রার্থী হিন্দু প্রার্থী হয়েছিল, তারা কেউ কেউ নিজেরা বেইমানি করে আবার তৃণমূলের কাছে চলে গিয়েছে। কিন্তু আমি তো আমার পার্টি আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করব, পৌরসভায় অংশগ্রহণ করব, লোকসভাতে অংশগ্রহণ করব, তখন প্রমাণ দিয়ে দেবো আবার যেটা সেকুলার পার্টি না শুধু মুসলিমদের পার্টি। খুব ঝটপট আমি আপনাকে 2-3টা প্রশ্ন করব, তার মধ্যে একদম উল্লেখযোগ্য হচ্ছে বাবরি মসজিদ। বাবরি মসজিদের নির্মাণ নিয়ে কাজ শুরু হয়েছিল ঠিক বিধানসভা নির্বাচনের আগে, এখন একেবারে স্টপ হয়েছে। এটা কি আবার সেই লোকসভা নির্বাচনের আগে কাজ শুরু হবে? আপনাদের কাছে সঠিক তথ্য নেই, স্লো হয়ে গিয়েছিল নির্বাচনের টাইমে। নির্বাচনের টাইমে আমি এত ব্যস্ত ছিলাম, আমি যেহেতু ওই ট্রাস্টির কর্ণধার, আমার নেতৃত্বেই সেখানে জমি খরিদ করা হচ্ছে, জমির প্রচুর দাম মূল্য সেখানে, সেসব জমির ডিড করতে গিয়ে অনেক পয়সা প্রয়োজন। আমাদের যেভাবে প্রথম দিকে পয়সা এসেছিল, পরে পুরো থমকে গিয়েছে। থমকে যাওয়ার জন্য পলিটিক্যাল পার্টির তৎকালীন শাসক দলের জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাইরেক্ট পয়সা না দেওয়ার জন্য বিরোধিতা করেছিল। অধীর রঞ্জন চৌধুরী, সেও এই মসজিদের টাকা না দেওয়ার জন্য, বা আমরা টাকা নিয়ে নয়ছয় করছে, এরকম প্রশ্ন তুলেছিল। কিন্তু এখন পর্যন্ত 9 কোটি ওভার হয়নি টাকা, অথচ আমরা কত টাকার ল্যান্ড পারচেজ করেছি সব সময় আসলে অডিট ফেস করা হবে, এবং কত টাকা এসছে, কত টাকার ল্যান্ড পারচেজ করা হয়েছে, কত টাকা আদার্স যে খরচ হয়েছে, সমস্ত স্বচ্ছতা বজায় রেখে মানুষের পয়সা নিয়ে কোনো ছলচাতুরি, কোনো এধার ওধার করার কোনো অভিপ্রায় বিগত দিনে হুমায়ুন কবিরের ছিল না, আগামী দিনেও থাকবে না। এবং আপনারা যে সমস্ত প্রশ্ন রাখছেন যে বাবরি মসজিদের কাজ বন্ধ হয়ে আছে, মোটেই বন্ধ হয়ে নাই। নির্বাচনের দিন পর্যন্ত বা কাউন্টিং পর্যন্ত সেটা একদম স্লো ছিল, স্লো প্রোগ্রেস ছিল। গত সপ্তাহ থেকে আবার সেখানে অনেক মিস্ত্রি, নির্মাণ কর্মী, অনেক লেবার, অনেক কিছু তোড়জোড় করে বা খুব গতি এনে করা হচ্ছে। বাদ সাজছে বৃষ্টি। সেখানে যে 17 ফুট ডিপ করা আছে, খোঁড়া আছে, সেখানে আরসিসি ঢালাই করা আছে, সেখানে যে মিস্ত্রি কাজ করবে, প্রতিদিন বৃষ্টি হচ্ছে, প্রতিদিন 3 ফুট 4 ফুট করে সেই জায়গাতে
জল জমে যাচ্ছে। সেখানে দুটো করে মেশিন লাগিয়েও সেই জল ছেঁচে সেই কাজ করতে পারা যাচ্ছে না। দুই একদিন যদি বৃষ্টি না হয় তখন দেখবেন যে কাজের গতি কতটা বাড়ছে। গত লোকসভা নির্বাচনে আপনাকে দেখা গিয়েছিল তৃণমূলের হয়ে প্রচার করতে, এবার আপনার নিজস্ব দল আমজনতা উন্নয়ন পার্টি রয়েছে, কি মনে হয় আগামী নির্বাচনে কতটা জায়গা আপনারা দখল করতে পারবেন? প্রথমে তো আগে পঞ্চায়েত আর পৌরসভা, এই তো ডিউ টাইম 2027 ফেব্রুয়ারিতে বহরমপুর সহ 7টা পৌরসভার আগেই ডিউ হয়ে আছে ডোমকল, তাহলে 8টা পৌরসভা সহ গোটা রাজ্যের অধিকাংশ পৌরসভার ভোট হবে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ডিউ টাইম 2028, আমি শুনছি যে সেটাও আগিয়ে আনা হবে অ্যাডমিনিস্ট্রেটর করে দিয়ে। যদি এইসব হয়, এগুলোকে ফেস করি, আমি আপনাকে এখন থেকে বলে দিচ্ছি যে এটারও আবার সিটের কি হয়, কারণ আমাদের রাজ্যে 42টা লোকসভা সিট আছে। শুনছি ডিলিমিনেশন হবে, তাতে সিটের সংখ্যা 60 থেকে 64 হবে। তো এই জেলাতেও সিট বাড়বে, 3টে আছে, 5টা হতে পারে। আমি এইটুকু বলছি যে আমি নিজে লোকসভায় কন্টেস্ট করব এবং আমার পার্টি থেকে একদম যারা ভালো মানুষের কাছে, যাদের স্বচ্ছ ভাবমূর্তি আছে, যাদের এডুকেটেড ম্যান, বা যারা ভারতবর্ষের পার্লামেন্টে গিয়ে এই আবু তাহেরদের মতো মুখ বুজে বসে থাকবে না, যারা সেই কনস্টিটিউশনের জন্য বা সেই লোকসভা আসনের জন্য বা সার্বিক গোটা রাজ্যের মানুষের জন্য যারা লোকসভায় গিয়ে মুখ খুলবে, কথা বলবে, এই ধরনের ব্যক্তিদের আমার পার্টি থেকে আগামী দিনে আমরা লোকসভা ভোটেও অংশগ্রহণ করব। মানুষ কি সিদ্ধান্ত নেবে সেটা তো মানুষের উপরে আস্থা রাখতে হয়। অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় আমাদের স্টুডিওতে দেওয়ার জন্য। আপনারা দেখছিলেন TV24 বাংলা প্রেজেন্ট হট সিট। আজকে আমাদের সাথে ছিলেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারপারসন হুমায়ুন কবির মহাশয়।